এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল কোনো আহিত কণার গতিপথ কেমন হয়, সেখানে বৃত্তাকার পথ পেয়েছিলাম আমরা। এবার যদি এরকম হয় চৌম্বক ক্ষেত্র এবং বেগটা পরস্পরের সঙ্গে লম্ব নয়, তাহলে সেক্ষেত্রে গতিপথ কেমন হবে সেটা আমরা দেখব। তবে সেটাই আমাদের হেডিং দিয়েছি যে বি ও ভি কিন্তু পরস্পর লম্ব নয়, তাহলে কি হবে। তো ধরা যাক বি ভেক্টরের সঙ্গে ভি ভেক্টরের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে ভি এর আমরা দুটো উপাংশ পাচ্ছি, একটা হচ্ছে ভি কস থিটা আর একটা হচ্ছে ভি সাইন থিটা। এবার আমরা দেখেছি যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে যদি বেগে কোনো আহিত কণা যদি বেগ নিয়ে গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে তার উপর বল শূন্য। আর লম্বভাবে গতিশীল হলে সেখানে একটা নির্দিষ্ট দিকে বল কাজ করে এবং তার জন্য একটা বৃত্তাকার পথ বা বৃত্তাকার পথ অনুসরণ করে কণাটা ঘুরতে থাকে। তাহলে এখানে সেটা বলতে পারি যে ভি কস থিটার জন্য এই বরাবর এফ কিন্তু 0, কিন্তু এইটার জন্য কিন্তু একটা বল কাজ করবে যেটা নির্দিষ্ট দিকে কাজ করবে। তার মানে এই ভি সাইন থিটার জন্য কিন্তু আমরা একটা বৃত্তাকার পথ পাবো। তাহলে এখানে একসঙ্গে দুটো গতি, এই ভি সাইন থিটার জন্য একটা বৃত্তীয় গতি এবং ভি কস থিটার জন্য একটা রৈখিক গতি। এবার দুটো গতির মিশ্রণে যেটা হয়, নর্মালি একটা বৃত্তীয় গতি এখানে একটা এরকম ধরনের বৃত্তীয় গতি হওয়ার কথা, আর ভি কস থিটার জন্য এইদিকে একটা মোশন থাকার কথা। তাহলে দুটোকে মিলে যদি আমরা করি তাহলে অ্যাকচুয়ালি এটা একটা হেলিক্যাল মোশন হবে, অর্থাৎ স্প্রিং এর মতো পেঁচানো গতিপথ হবে। অর্থাৎ এখানে আমরা এটাকে এইভাবে বলতে পারি, এই টাইপের গতিপথ আমরা পাবো। এটাকে বলছি আমরা হেলিক্যাল মোশন। এই হেলিক্যাল মোশনের জন্য তাহলে প্রত্যেকটা বৃত্তীয় পথ কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে বলে আমরা একটা স্প্রিং এর মতো দেখতে পাচ্ছি। তাহলে আমরা আগে দেখেছি আর ইকুয়াল ছিল এম ভি বাই কিউ বি, কিন্তু এক্ষেত্রে যেহেতু ভি পাচ্ছি না, ভি এর বদলে আমরা পাচ্ছি ভি সাইন থিটা, তাহলে আর ইকুয়াল হয়ে যাবে এম ভি সাইন থিটা বাই কিউ বি। এবার তাহলে আর যদি এটা হয় তাহলে অবভিয়াসলি আমরা এখানে টি পাবো, তাহলে টি ইকুয়াল ছিল 2 পাই আর বাই ভি। এখানে আবার আগের মতোই আর দিতে পারলে ভি তো থাকবে না, ভি এর জায়গায় ভি সাইন থিটা হবে। তাহলে 2 পাই আর বাই ভি সাইন থিটা, তাহলে 2 পাই বাই ভি সাইন থিটা ইন্টু আর এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, এম ভি সাইন থিটা বাই কিউ বি। তাহলে এখানে ভি সাইন থিটা ক্যান্সেল, মানে আবার আগের মতোই 2 পাই এম বাই কিউ বি রইল। তাহলে আবার একই রকম ভাবে কম্পাঙ্ক যদি হয় এন ইকুয়াল ছিল 1/2, এটা পর্যায়কাল, এটা কম্পাঙ্ক, আর এটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। তাহলে n ইকুয়াল 1/t হলে তাহলে অবভিয়াসলি n ইকুয়াল আসবে qb বাই 2 পাই m। এবার যেহেতু একটা রৈখিক দূরত্ব অতিক্রম করছে, তাহলে প্রতি পাকের সঙ্গে যে রৈখিক দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় পিচ। অর্থাৎ এই দূরত্বটাকে বলতে পারি আমরা পিচ। তাহলে পিচ মানে একটি পূর্ণ আবর্তনে কণাটি যে রৈখিক দূরত্ব অগ্রসর হয়। এবার সেটা যেহেতু পিচ, এটাকে আমরা পি দিয়ে লিখি। তাহলে যেহেতু এদিক বরাবর কোনো বল নেই, তাহলে এটা একটা সমবেগে গতি বলতে পারি। তাহলে দূরত্ব সমান বেগ ইন্টু সময়, এভাবেই। এবার এক পাক ঘুরতে যে সময় লাগে সেটাকে পর্যায়কাল বলে, অর্থাৎ টাইম, এটা আমাদের হাতে আছে। এবং
এদিক বরাবর বেগটা ছিল হচ্ছে v cos থিটা। তাহলে p ইকুয়াল দিতে পারি v cos থিটা ইন্টু t। তাহলে মানটা যদি আমরা t এর মানটা বসিয়ে দিই তাহলে এটা আসবে v cos থিটা ইন্টু t ইকুয়াল ছিল 2 পাই m বাই কিউ বি। তাহলে এইখানে আমরা পাচ্ছি 2 পাই m v cos থিটা বাই কিউ বি। এবার এখানে মনে করলে আমরা এটাকে সাবস্টিটিউট করতে পারি। এখান থেকে যদি করি এম ভি বাই কিউ বি ইকুয়াল আর বাই সাইন থিটা, তাহলে এখানে আমরা যদি এটা লিখি এম ভি বাই কিউ বি ইকুয়াল হচ্ছে আর বাই সাইন থিটা, তাহলে এটা এখানে পুট করলে 2 পাই আর কস থিটা বাই সাইন থিটা, তাহলে এটা হয়ে যেতে পারে 2 পাই আর কট থিটা। অর্থাৎ পিচের মানটা আমরা এই সমীকরণ দিয়েও প্রকাশ করতে পারি অথবা এই 2 পাই আর কস থিটা দিয়েও প্রকাশ করতে পারি, প্রয়োজন যদি আমাদের আর জানা থাকে। এবার এই যে ঘটনাটা আমরা দেখলাম যে সুষম চুম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল কণাটা বৃত্তাকার পথে ঘোরে, এর ব্যবহারিক প্রয়োগ দেখা যায় সাইক্লোট্রন যন্ত্রে। এবার সাইক্লোট্রন হলো একটা পার্টিকেল অ্যাক্সেলারেটর বা কণা ত্বরক যন্ত্র। অর্থাৎ এখানে কোনো আহিত কণাকে, সেটা প্রোটন হতে পারে, আলফা কণা হতে পারে, এই ধরনের যে কোনো আহিত কণাকে এরকম ঘোরানোর পরে প্রচণ্ড বেগে হচ্ছে কোনো টার্গেটের উপর ফেলা হয়। এবার এখানে এই দুটোকে বলা হয় ডি, এটাও একটা ডি, এটাও একটা ডি, D1 D2, ডি এর মতো দেখতে বলে এদের বলা হয় ডি। এই মাঝখানে একটা আয়ন সোর্স থাকে, এরকম জায়গায় এখানে একটা আছে আয়ন সোর্স বা চার্জ পার্টিকেলের একটা সোর্স থাকে, যেখান থেকে এটাকে ইনজেক্ট করে দেওয়া হয় দিলে এবার এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে একটা সুষম চুম্বক ক্ষেত্র আছে যেটা লম্বভাবে কাজ করছে। তাহলে এখানে পার্টিকেলগুলো কন্টিনিউয়াস ঘুরবে, তাহলে ধরা যাক যদি এরকম এইভাবে যদি ক্লকওয়াইজ ঘুরতে থাকে তাহলে ফাইনালি কোণাটা এখান থেকে বেরোবে। এবার এই দুটো ডি এর সঙ্গে একটা এসি সোর্স লাগানো আছে যার কম্পাঙ্ক হচ্ছে n0। এবার তাই যদি হয়, এবার আমরা জানি এখানে যদি ঠিকঠাক ভাবে আমরা সাইক্লোট্রনটাকে কাজ করাতে যাই, আমরা এর আগে সাইক্লোট্রন কম্পাঙ্ক পেয়েছি, সেখানে n ইকুয়াল ছিল QB বাই 2 পাই m। এবার এখানে যদি সাইক্লোট্রনটা ঠিকঠাক কাজ করাতে যায় তাহলে এখানে একটা অনুনাদের প্রয়োজন হয়, যেটা আমরা ক্লাস 11-এ সাউন্ডে আমরা দেখেছি অনুনাদ। এখানেও একটা অনুনাদ লাগে। সেই অনুনাদের শর্তটা হলো হচ্ছে n মাস্ট বি ইকুয়াল n0, যেখানে n0 কি, n0 হচ্ছে এই এসি সোর্সের কম্পাঙ্ক। তাহলে এখানে আমরা বলতে পারি যে সাইক্লোট্রন ঠিকঠাক কাজ করবে যদি n0 ইকুয়াল QB বাই 2 পাই m হয়। এখানে এটা বলে রাখা ভালো, আমরা আগে দেখিয়েছিলাম যে এটা শুধুমাত্র কিউ বা শুধুমাত্র এম এর উপর না, কিউ বাই এম বা আপেক্ষিক আধানের উপর নির্ভর করে। তাহলে এই শর্ত পালিত হলে এখানে অনুনাদ সৃষ্টি হবে। এক্ষেত্রে আমরা ভি ইকুয়াল দেখেছিলাম, আচ্ছা আর ইকুয়াল ছিল এম ভি বাই কিউ বি, তাহলে ভি ইকুয়াল হয়ে যাবে কিউ বি আর বাই এম। তাহলে যখন বের হবে কণাটা, যখন তাহলে নির্গমনের সময় কণার বেগ ভি ইকুয়াল হয়ে যাবে কিউ বি ক্যাপিটাল আর বাই এম। তাহলে কণার বেগ আর তাহলে এখানে শক্তি মানে মূলত গতিশক্তি, সেটা কে ইকুয়াল হবে হাফ এম ভি স্কোয়ার বা কে ইকুয়াল হাফ এম ইন্টু কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই এম স্কোয়ার, একটা এম ক্যান্সেল হলো, তাহলে কে ইকুয়াল আমরা পাচ্ছি কিউ স্কোয়ার
বি স্কোয়ার আর স্কোয়ার বাই 2f, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার এটা একটা প্রবলেম আছে। প্রবলেম বলতে আমরা জানি এবার যত ও পাক ঘুরবে বা যতবার ও ঘুরবে ততবার ওর বেগ কিন্তু বাড়বে, কেন? কারণ আর এর মানটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। আর এখান থেকেও দেখতে পাই যে আর এর মানটা এখানে আর ছিল, এই আর এর মানটা 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ভি এর মানটাও বাড়বে। এবার ভি যদি বাড়ে, আমরা আপেক্ষিকতার তত্ত্বে দেখেছি যে এম ইকুয়াল হচ্ছে m0 বাই √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে বেগ যত বাড়বে এই গোটা মানটা তত কমবে, তার মানে এম এর মানটা কিন্তু m0 এর চেয়ে বড় হবে। এবার যদি বেগটা কণা যদি খুব হালকা হয়, যেরকম ইলেকট্রনের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু খুব বেশি আর কি, যেখানে বেগটা যদি আলোর বেগের সঙ্গে তুলনীয় হয় অর্থাৎ খুব বেশি হয়ে যায়, তখন ভরটা স্থির থাকে না। এবার আমরা এখানে কি দেখেছি যে ভি বলি বা আর বলি, এখানে এম চেঞ্জ হয়ে গেলে অবভিয়াসলি আরও চেঞ্জ হয়ে যাবে। এম চেঞ্জ হলে অবভিয়াসলি অটোমেটিক আর চেঞ্জ হয়ে যাবে। তার মানে পার্টিকেলের পাথটাই ঠিক থাকবে না, অর্থাৎ সেখান থেকে সাইক্লোট্রন ঠিকঠাক করে কাজ করবে না। এটা ঠিক করা যায় যদি আমরা এখানে একটা ব্যবস্থা করি। এখানে m0 আমরা দেখেছি, তাহলে m ইন্টু m0 যদি আমরা এখান থেকে রেফারেন্স নিই ইকুয়াল হচ্ছে qb বাই 2πm। এবার অবভিয়াসলি যদি মাস চেঞ্জ হয়, এখানে এটা থাকবে না, মাস চেঞ্জ হলে তাহলে এটা বেড়ে গেলে অ্যাকচুয়ালি বা এভাবে দিতে যদি প্রোডাক্ট যদি হয় তাহলে একটা কমলে একটা অবভিয়াসলি বাড়বে বা একটা বাড়লে অন্যটা কমবে। তাহলে যদি আমরা এইভাবে অল্টার করতে পারি বা এমটাকে m0টাকে এমনভাবে মেনটেন করতে পারি যাতে এই প্রোডাক্টটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কিন্তু এই ঝামেলাটা এড়ানো যায়। অর্থাৎ ইলেকট্রনকে সাধারণভাবে আমরা সাইক্লোট্রনে ত্বরান্বিত করতে পারি না। তার জন্য যেটা হয় সেটা হচ্ছে সিনক্রোসাইক্লোট্রন বলে একটা যন্ত্র আছে, সেটাই ব্যবস্থা করা হয়। সেখানে হচ্ছে এই এম এর উপর ভিত্তি করে m0টা এমনভাবে কমানো হয় যাতে m ইন্টু m0 এই মানটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে কে এর মানটা হচ্ছে কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই 2m। এমটা আমি ধরে নিলাম ঠিকই আছে, তাহলে আর এর মানটা কে এর মান যদি যথেষ্ট বেশি চাই, কিউ এর মানটা যথেষ্ট কম হয়, তাহলে যদি আমি এই কে এর মান যথেষ্ট বেশি চাই তাহলে অবভিয়াসলি আমাকে আর এর মান বাড়াতে হবে। এবার আর খুব বড় করাটা যাবে না, একটা 100 মিটার বা 200 মিটারের একটা ডি তৈরি করতে গেলে প্রচুর ঝামেলা, মানে টেকনিক্যালি অনেক সমস্যা আছে। তাহলে এটা একটা ঝামেলা। এটার জন্য একটা আলাদা ব্যবস্থা করা হয়, সেটাকে সিনক্রোট্রন বলে। সেখানে অ্যাকচুয়ালি এই ঝামেলাটা মানে আর কে না বাড়িয়েও কিন্তু কে এর মানটা বেশি করা যেতে পারে। এখন আমরা সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো তড়িৎবাহী তারের উপর কি বল কাজ করে সেটা দেখব। আমরা লরেন্স ফোর্স দেখেছি, তাহলে লরেন্স বল অনুযায়ী আমি এটাকেই আগের থেকেই লরেন্স বল বলছিলাম চৌম্বক বলটাকে। লরেন্স বল ছিল এফ ভেক্টর ইকুয়াল হচ্ছে কিউ ভি ক্রস বি, যেখানে কিউ আধান হচ্ছে ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তার উপর বলটা কাজ করছে হচ্ছে এফ ভি ক্রস বি, এফ ইকুয়াল কিউ ভি ক্রস বি, এটা কাজ করছে। এবার আমরা বললাম যে সুষম চৌম্বক ক্ষেত্র বিতে একটি পরিবাহী তারের প্রবাহ মাত্রা আই, এটা আমরা ধরে নিচ্ছি। এইবার তারের একটা ক্ষুদ্র অংশ নিচ্ছি, তারের ক্ষুদ্র অংশ ডিএল এ মুক্ত আধানের পরিমাণ ধরি ডিকিউ। আমরা এটা ধরে নিলাম যেখানে মুক্ত আধানটা আছে যে ডিকিউ পরিমাণ, এটা ইলেকট্রন হতে পারে, আয়ন হতে পারে, মানে এখানে আয়ন হবে না, যদি ইলেকট্রনই হবে, আমি সেটা যাচ্ছি না, জাস্ট এটা আধান ধরে নিলাম ডিকিউ।
এবার অতএব dq আধানের উপর বল যদি dF হয় তাহলে dF ইকুয়াল qv ক্রস v মতো dqv ক্রস v। এবার এই ভিটা আধানের বেগ, এখানে যেহেতু পরিবাহী তারে আধানের বেগ মানে মূলত হচ্ছে ইলেকট্রনের, আমরা ইলেকট্রন যদি ইলেকট্রনের তাহলে বিচলন বেগ, তাহলে এটা অ্যাকচুয়ালি ভিডি। তাহলে ভিডি মানে তাহলে এটাকে এইভাবে লেখা যায় dq বাই dl/dt dl/dt ক্রস p। এটা যদি হয় আমরা মনে করে ডিটাকে শিফট করে দিতে পারি, তাহলে এটাকে এইভাবে লেখা যেতে পারে dq dt ইন্টু dl ক্রস b। কিন্তু এই যে dq dt আসলে কি, এটা তো আসলে I তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে এখানে লিখতে পারি I dl ক্রস b। তাহলে এইটা হচ্ছে dF এর ফর্মুলা। তাহলে মোট বল ইন্টিগ্রেশন dF, তার মানে I ইন্টিগ্রেশন dl ক্রস b। এবার যদি এটা মেন ইকুয়েশন এইটা, এবার যদি এরকম হয় b সুষম হলে তাহলে bটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দেওয়া যায়। তাহলে I এখানে f ইকুয়াল I ইন্টিগ্রেশন dl ক্রস b। এবার ইন্টিগ্রেশন dl, এবার যদি সুষম চৌম্বক ক্ষেত্রে এটা ঋজু পরিবাহী হয় L দৈর্ঘ্যের, তাহলে সেক্ষেত্রে সবসময় নয় কিন্তু অ্যাকচুয়াল ইকুয়েশন কিন্তু এটা, আমরা এটা জেনারেলাইজেশন করছি বা একটু বা আরো বলতে পারি একটু সিম্পলিফিকেশন করছি আর কি। তাহলে এখানে f ইকুয়াল দেওয়া যেতে পারে I L ক্রস b। তাহলে আমরা f ভেক্টর ইকুয়াল দেখলাম I L ক্রস b। তাহলে এখান থেকে বলা যায় যে f ভেক্টরটা কিন্তু L আর b যে তলে থাকবে তার উপর লম্ব, অর্থাৎ f ভেক্টর L ও b যে তলে থাকে তার লম্ব দিকে ক্রিয়া করে। এটাকে আমরা ফ্লেমিং এর বাম-হস্ত নিয়ম দিয়ে দেখাতে পারি যদি পরস্পর লম্ব হয় অবশ্য। এবার এখান থেকে আমি যদি f এর মানটা বার করে নিই তাহলে f ইকুয়াল হয়ে যাবে, f এর মান হচ্ছে IL/b sin θ। তার মানে θ ইকুয়াল 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হলে f ইকুয়াল 0, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিকে বা চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে যদি তড়িৎ প্রবাহ হয় সেক্ষেত্রে পরিবাহীর উপর বল কিন্তু শূন্য। আর এই f max হবে IL/b যখন θ ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা ও চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। যখন θ ইকুয়াল 90 মানে I আর b হচ্ছে পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। এবার এই ঘটনাটাই আমরা ফ্লেমিং এর বাম-হস্ত নিয়ম দিয়ে দেখাতে পারি। বাম-হস্ত নিয়ম অর্থাৎ ঠিক এইভাবে ছিল, তো সেটাই আমরা দেখব। এটাকে আমরা এইভাবে বলতে পারি এটা 3D তে আছে, তো আমি এটাকে এইভাবে সাজালাম যে
এটা থাম মানে হচ্ছে এটা এদিকে, অর্থাৎ এবং এটা হচ্ছে মধ্যমা। তাহলে আমরা এইভাবে সাজিয়ে নিয়েছি। এখানে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, এটা তড়িৎ প্রবাহের দিক, এটা কিন্তু বলের অভিমুখ। অর্থাৎ এটা ক্লাস 10 এ করানো হয় প্লেনিং এর অর্থাৎ যদি বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে প্রসারিত করা হয় এবং যদি মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ এবং তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ দেখায়, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহী গতির অভিমুখ কিন্তু প্রকাশ করবে। এটাই ছিল ফ্লেমিং এর বাম হস্ত সূত্র এবং এটা ক্লাস 10 এ করানো হয়। তো এটার অ্যাপ্লিকেশন আছে, তখন আমরা করেছি, এখানে আবার করব। কিন্তু আমরা যেহেতু এখন ভেক্টর সম্বন্ধে মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেছে, তাই আমাদের এটার খুব একটা প্রয়োজন পড়ে না। আমরা এই ক্রস প্রোডাক্টের যে ডিরেকশন বার করা নিয়ম সেখান থেকেও বার করতে পারি। সুষম চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তারের উপর যে বল কাজ করে সেটা আমরা এখানে দেখলাম, এফ ইকুয়াল হচ্ছে আই এল ক্রস বি। এবার এখানে আমরা দুটো সমান্তরাল তার নিয়েছি, একটার মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে I1 আর একটা I2, এটা পি তার আর আছে কিউ তার। এই তার দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে আর। তাহলে এখানে আমি বলে দিচ্ছি, ডেসক্রিপশনটা দিই যে পি ও কিউ দুটি পরস্পর সমান্তরাল দীর্ঘ ঋজু তার, যারা পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত। এখন আমরা বললাম যে পি তারে হচ্ছে I1 তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে পি তারের জন্য এখানে আমরা একটা চৌম্বক ক্ষেত্র পাবো বি। এবার আমরা জানি যে ডান দিকে থাকলে জেনারেলি ক্রস ফিল্ড হয়, অর্থাৎ তার মানে ক্রস মানে এটা লম্ব হবে বোর্ডের ভেতরের দিকে, সেটা আমরা এখানে দেখিয়েছি। এখানে আমরা রাইট অ্যাক্সিস ইউজ করেছি, এক্স ওয়াই জেড একক ভেক্টরগুলো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ছিল। তাহলে এটা যেহেতু জেড ক্যাপের উল্টো দিকে, তাহলে এই জন্য আমরা এটা মাইনাস কে ক্যাপ দিয়েছি। তো এখানে আমরা বললাম তাহলে পি তারের জন্য আর দূরত্বে কিউ তারের অবস্থানে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল মিউ 0/4 পাই ইন্টু 2I1/r মাইনাস এটা। এটা হচ্ছে বি ভেক্টরের মান এইখানে। এখানে প্রত্যেকটা বিন্দু, এই তারের প্রত্যেকটা বিন্দুই তাই হবে, যেহেতু তার দুটো সমান্তরাল এবং সুদীর্ঘ, মানে অসীম পর্যন্ত বিস্তৃত আমরা ধরে নিচ্ছি। তাহলে কিউ তারের এল দৈর্ঘ্যের উপর বল F1 ইকুয়াল আমরা দেখেছি I L ক্রস B, এখানে I এর জায়গায় হবে I2 L ক্রস B। আমি এখানে মানগুলো বসাবো এবং ভেক্টর বসাবো, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি I2 L। আচ্ছা, এখানে L ভেক্টরটা তড়িৎ প্রবাহের দিকে, আমরা ওদিকে y অ্যাক্সিস নিয়েছি, তাহলে এখানে j ক্যাপ দিতে পারি, L j ক্যাপ ক্রস B ইন্টু মাইনাস কে ক্যাপ। তাহলে এখানে মানটা I2 L আর B এর মান যদি বসিয়ে দিই,
তাহলে এখানে আসবে μ0/4 ইন্টু 2I1I2L/R j ক্রস, এখানে একটা কথা বলছি যে j ক্রস k, এটা মানে আই ক্যাপ। তাহলে যেহেতু মাইনাস কে ছিল তাহলে এটা মাইনাস আই ক্যাপ, তাহলে আমি এখানে সরাসরি ভ্যালুটা পুট করলাম মাইনাস আই ক্যাপ। এটা হচ্ছে F1 ভেক্টর। তার মানে বলটা অবভিয়াসলি আই ক্যাপ এদিকে, মানে আর ভেক্টর ইকুয়াল হচ্ছে আর আই ক্যাপ দিতে পারি, তাহলে মাইনাস আই ক্যাপ আছে সুতরাং এর বিপরীত দিকে, অর্থাৎ বলটা এর দিকে কাজ করবে। একই রকম ভাবে দেখানো যায় এটার জন্য যেটা হবে, সেই বলটা এর জন্য যদি, তাহলে বলটা কিন্তু ওই দিকে কাজ করবে, অর্থাৎ দুটো তার পরস্পরের দিকে আসার চেষ্টা করবে, অর্থাৎ আকর্ষণ হবে। তাহলে এটা হচ্ছে মোট বলের মান এল দৈর্ঘ্যের জন্য। তাহলে একক দৈর্ঘ্যে, তাহলে তারের প্রতি একক দৈর্ঘ্যে বল F1/L, এইটাকেই যদি আমরা F বলি, তাহলে F ইকুয়াল দেখানো যাবে μ0/4 ইন্টু 2I1I2/R। এটা হচ্ছে দুটো তারেরই প্রতি একক দৈর্ঘ্যে বলের রাশিমালা। তাহলে দুটো সমান্তরাল পরিবাহী তারের মধ্যে দিয়ে প্রতি একক দৈর্ঘ্যে বলের রাশিমালা পেয়েছি আমরা এইটা। এখান থেকে মনে করলে 1 অ্যাম্পিয়ারের ডেফিনিশন দেওয়া যায়। কিরকম, যে যদি R ইকুয়াল 1 মিটার, I1 ইকুয়াল I2 ইকুয়াল 1 অ্যাম্পিয়ার হয়, তবে F ইকুয়াল হয়ে যাবে μ0/4 × 10⁻⁷, তাহলে এটা হবে 2 × 10⁻⁷ নিউটন। তাহলে সংখ্যাটা এইভাবে দেওয়া যেতে পারে, দুটি অসীম দৈর্ঘ্যের পরস্পর থেকে 1 মিটার দূরত্বে সমান্তরালে অবস্থিত তারে সমান তড়িৎ প্রবাহ হলে যদি যে কোনো তারের প্রতি মিটার দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বল ক্রিয়া করে, তবে প্রতিটি তারে প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার ধরা হয়। এটাই 1 অ্যাম্পিয়ারের স্ট্যান্ডার্ড ডেফিনিশন কারেন্ট লেখা চলছে। এবার আমরা ওখানে দেখলাম যে দুটো তার সমান্তরালে আছে এবং একই দিকে প্রবাহ হচ্ছে, তাহলে পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, একই দিকে কারেন্ট গেলে আকর্ষণ, তাহলে বিপরীত দিকে গেলে অবভিয়াসলি বিকর্ষণ হবে। সেটাকে স্ট্রেট না, এটা কিন্তু দূরে সরে গেছে। তাহলে একই দিকে গেলে হচ্ছে আকর্ষণ, পরস্পর বিপরীত দিকে গেলে হচ্ছে বিকর্ষণ। এবার যদি সমান্তরাল না থাকে, অর্থাৎ প্রবাহ যদি তির্যক হয়, তাহলে সেক্ষেত্রে
অর্থাৎ যদি দুটো তড়িৎ প্রবাহ ওদের ছেদবিন্দুগামী হয় বা ছেদবিন্দু থেকে বহির্মুখী হয়, দুটোই ছেদবিন্দুগামী বা দুটোই ছেদবিন্দু থেকে বহির্গামী হয়, তাহলে এই দুটো কেসেই কিন্তু আকর্ষণ বল ক্রিয়া করবে, অর্থাৎ এইটা এইটা এবং এটা। কিন্তু যদি এরকম হয় একটি ছেদবিন্দুগামী এবং অপরটি ছেদবিন্দু থেকে বহির্গামী, বা উল্টোটা, এটা এদিকে দাঁড়িয়ে এটা I1 এটা I2 হতে পারে, তাহলে এক্ষেত্রে কিন্তু বিকর্ষণ বল কাজ করবে।